নমস্কার, আমি অরিন্দম চট্টোপাধ্যায়। আজ এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিএ এর মাধ্যমে নাগরিকত্বের আবেদন করতে হলে কি কি নিয়ম পালন করতে হবে। আপনাকে কি নিজেকে বেনাগরিক বা নিজেকে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের নাগরিক হিসাবে ঘোষণা করে তবে আবেদন করতে হবে, নাকি সিএতে নিঃশর্ত নাগরিকত্বের জায়গা আছে? আপনি আবেদন করলেই কি নাগরিকত্ব পাবেন এর কোনো নিশ্চয়তা আছে, নাকি আপনাকে বিশেষ কিছু ডকুমেন্টস সাবমিট করতে হবে সিএ এর জন্য যে পোর্টাল, আবেদনের জন্য যে পোর্টাল খোলা হয়েছে সেই পোর্টালে? সেই ডকুমেন্টসগুলো কি 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 কাদের কাছে থাকে, কাদের কাছে না থাকার সম্ভাবনা আছে, এই বিষয়গুলোই নিয়ে আমরা আজকে আলোচনা করব। একটা জিনিস আমাদের চোখে পড়েছে সকলেরই, সিএ রুল ফ্রেম হওয়ার পর থেকে 11ই মার্চ 2024 তারিখে সিএ রুল সরকারের তরফ থেকে, স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে তাদের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়। চাইলেই আপনারা সেটা ডাউনলোড করতে পারেন, পিডিএফ আকারে পড়তে পারেন। এই রুলস আপলোড করার পরই টেলিভিশন মিডিয়া, খবরের কাগজ, বিভিন্ন রাজনৈতিক নেতার বক্তব্য, বিভিন্ন বিষয় তার মধ্যে দিয়ে সামনে এসেছে। কেউ বলছেন যে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হবে, কেউ বলছেন আবেদন করলেই নাগরিকত্ব পাওয়া যাবে, কেউ বলছেন আসলে বেশিরভাগ মানুষের কাছে সেই সব ডকুমেন্টসই নেই যেগুলো দিয়ে আবেদন করার জন্য যেগুলো জরুরি, কেউ বলছেন যে আবেদন করতে হলে আপনার কাছে খুব সাধারণ ডকুমেন্টসগুলো থাকলেই হবে, কেউ বলছেন নানা রকম কথা। এর ফলে যেটা একটা তৈরি হয়েছে, নানা রকম কথা, নানা রকম বিষয় নিয়ে আলোচনা হওয়ার ফলে মিডিয়া থেকে শুরু করে সামাজিক পরিপ্রেক্ষিতে, সামাজিক মাধ্যমে, সামাজিক আলোচনায় একটা বিভ্রান্তি তৈরি হয়েছে মানুষের মধ্যে, যে কি আসলে কি কথা, এই নেতা এই কথা বলছেন, ওই নেত্রী ওই কথা বলছেন। আমরা আজকে আমাদের এই ভিডিওতে বোঝার চেষ্টা করব, আইনের ক্লজ, সাব ক্লজ একেবারে পাতা ধরে ধরে ব্যাখ্যা করার চেষ্টা করব কি বলা হয়েছে, যে বিভ্রান্তিগুলি মানুষের মনে আছে সেই বিভ্রান্তিগুলিকে নিরসন করার চেষ্টা করব। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আমরা চেষ্টা করব সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। সেই কমেন্টে সম্ভব হলে কমেন্টে, অথবা আমরা আরো একটি ভিডিও করে আপনাদের প্রশ্নগুলি শুধুমাত্র সিএ রুলস এই বিষয়ের উপর প্রশ্নগুলি রাখলে সুবিধা হয়, আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানাবার চেষ্টা করব। আমি আগেই বলেছি যে সিএ রুলস ফ্রেম হওয়ার পর থেকে নাগরিকত্ব পাওয়া, আবেদন করা ইত্যাদি বিষয় নিয়ে সাধারণ মানুষের মনে বেশ একটা বিভ্রান্তির জন্ম নিয়েছে। বিভিন্ন প্রশ্ন তাদের মনে উঠেছে। সেই প্রশ্নগুলো নিরসন করার আগে আমরা জেনে নিই, আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি সিএ আইনটা ঠিক কি রকম ভাবে তৈরি হয়েছে। মূলত এই সিএ রুলসের তিনটি অংশ আছে, মনে রাখবেন তিনটি অংশ আছে। এই তিনটি অংশ কি? 1A, শিডিউল 1A, শিডিউল 1B এবং শিডিউল 1C। অর্থাৎ সিএ রুলসকে তিনটি ভাগে ভাগ করা যায়, শিডিউল 1A, শিডিউল 1B, শিডিউল 1C। শিডিউল 1A এই অংশে বলা আছে সিএ তে আবেদন করতে হলে আপনাকে কি কি ডকুমেন্টস দিতে হবে। এই যে শিডিউল 1 এর ডকুমেন্টসগুলো সবকটি কিন্তু 9টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে, 9টির মধ্যে যে কোনো একটি থাকলেই হবে। এই একটি ডকুমেন্টস থাকলেই আপনি আবেদনটি করতে পারবেন। সেই সবকটি ডকুমেন্টসই কিন্তু আসলে সাধারণভাবে আপনার আমার কাছে যে ডকুমেন্টস থাকে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, এই বিষয়গুলো নয়, সেগুলি সবকটি বিদেশি ডকুমেন্টস। আমরা তালিকা ধরে ধরে আইনের কাগজ বার করে সেগুলো পড়ব। শিডিউল 1B, শিডিউল 1B-তে যে ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে, সেখানেও কিছু ডকুমেন্টসের কথা বলা হয়েছে। সেই ডকুমেন্টসগুলো মোটামুটি সকল ভারতীয় নাগরিকের কাছেই থাকে। সেটা হচ্ছে আপনার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এই ধরনের ভারতীয় ডকুমেন্টস যেগুলো আপনার আমার সকলের কাছেই, সকল ভারতীয়র কাছেই থাকে। আর শিডিউল 1C এটিও একটি গুরুত্বপূর্ণ অংশ এই আইনের। সেখানে একটি ডিক্লারেশনের কথা হয়েছে। ডিক্লারেশনের কথা বলা হচ্ছে এফিডেভিট করে, যে এফিডেভিট করে এই ডিক্লারেশন আপনাকে দিতে হবে। সেই ডিক্লারেশনটি আপনাকে আপলোড করতে হবে। এরপর যেটা হবে, এরপর একটি ডিস্ট্রিক্ট লেভেল কমিটির কথা বলা হয়েছে, তারা প্রাথমিকভাবে স্ক্রুটিনি করবেন। তারপর একটি সেন্ট্রাল লেভেল কমিটির কথা বলা হয়েছে এই আইনে। সেই সেন্ট্রাল লেভেল কমিটি আপনাকে আপনার সময় অনুযায়ী ডেকে নিয়ে আপনার ডকুমেন্টসগুলোকে, অরিজিনাল ডকুমেন্টসগুলোকে দেখে সেগুলোকে ভেরিফাই করে, সেগুলো আপনি সঠিক জমা দিয়েছেন না আপনি জাল জমা দিয়েছেন, আপনি কোথাও ডকুমেন্টসগুলোকে ফরজারি করেছেন কিনা বা ডকুমেন্টসগুলো আসল কিনা, সেগুলো পরীক্ষা করে তারপর তারা নাগরিকত্বের সিদ্ধান্ত নেবেন, আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে কি দেওয়া হবে না। এই অংশটা, আবেদন করার পরের অংশটা আজকের আলোচনায় রাখছি না, তাহলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে। আবেদন করার জন্য যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো, সেগুলো নিয়ে প্রয়োজনীয় যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি নিয়েই আমরা আজকে আলোচনা করব। যদি আপনারা এর পরবর্তী বিষয়গুলো সম্পর্কে জানতে চান, আমাদের ভিডিওর কমেন্টসে লিখুন, নিশ্চয়ই আপনাদের সঙ্গে আরো একটি ভিডিওতে আমরা আলোচনা করব। আমরা প্রথমেই বলেছিলাম বেশ কিছু প্রশ্ন মানুষের মধ্যে উঠছে। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে, আমাদের কি
শিডিউল 1 এর ডকুমেন্টসগুলি সাবমিট করতেই হবে? এই যে প্রশ্ন উঠছে, আমরা আগে জেনে নেব শিডিউল 1 এর ডকুমেন্টসগুলি কি কি। সিএএ রুলসের 35 নম্বর পাতায় শিডিউল 1 এর ডকুমেন্টসগুলির কথা বলা আছে। আমি 1-2 করে সেই ডকুমেন্টসগুলো আপনাদের পড়ে শোনাবো। আবারও মনে রাখবেন, সিএএ রুলসের 35 নম্বর পাতায়, যেটা স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, সেখানে শিডিউল 1 এর ডকুমেন্টসগুলি পরপর দেওয়া আছে। যেভাবে দেওয়া আছে আমি সেভাবে আপনাদের পড়ে শোনাচ্ছি। এর মধ্যে একটি ডকুমেন্টস অন্তত আপনার থাকলে তবেই আপনি আবেদন করতে পারছেন। এখন প্রশ্ন উঠতে পারে যে কেউ কেউ বলছেন ডকুমেন্টস ছাড়াই আবেদন করা যাচ্ছে, সেটা সঠিক না সেটা ভুল। আমরা আইনের সেই যেটা প্রকাশ করা হচ্ছে তার পাতা, সেকশন, সাবসেকশন বলে সেটার উত্তর দেব। প্রথমে আমরা বলি কি ডকুমেন্টস শিডিউল 1 এতে লাগছে, যার মধ্যে একটি আপনার থাকতেই হবে। প্রথম বলা হচ্ছে কপি অফ দি পাসপোর্ট, অর্থাৎ পাসপোর্টের কপি। না, ভারতীয় পাসপোর্টের কপির কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান অথবা আফগানিস্তানের পাসপোর্টের কপি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। দ্বিতীয় বলা হচ্ছে এফআরও বা এফআরও বা এফএফআরও, যেখানে ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস, সেখানে আপনি যখন অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন, সেখানে আপনি আপনার নাম নথিভুক্ত করেছিলেন তার কোনো প্রমাণপত্র, বা আপনার পূর্বপুরুষরা যারা প্রবেশ করেছিলেন তারা এফআরওতে বা এফএফআরওতে যদি রেজিস্ট্রেশন করে থাকেন তার প্রমাণপত্র। এরপর যেটা চাওয়া হচ্ছে জন্ম সার্টিফিকেট। জন্ম সার্টিফিকেট কিন্তু ভারতের জন্ম সার্টিফিকেট নয়, বলা হচ্ছে আপনার বা আপনার পূর্বপুরুষ যারা পাকিস্তান, বাংলাদেশ অথবা আফগানিস্তানে জন্মেছিলেন সেইখানকার জন্ম একটি সার্টিফিকেট। আচ্ছা, এডুকেশনাল সার্টিফিকেট, অর্থাৎ যদি আপনি বা আপনার পূর্বপুরুষ তারা যদি কোথাও পাকিস্তান, বাংলাদেশ অথবা আফগানিস্তানে কোনো স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়ে থাকেন, সেখানকার একটি এডুকেশনাল সার্টিফিকেট আপনাকে জমা করতে হবে। আর কি বলা হচ্ছে আইডেন্টিটি কার্ড। ওই 3টি দেশের মধ্যে কোনো একটি দেশে যদি আপনি বসবাস করতে থাকেন, সেখানকার কোনো সরকারি আইডেন্টিটি কার্ড যদি আপনার কাছে থেকে থাকে, আপনি সেই আইডেন্টিটি কার্ডটি জমা করে সিএএ এর মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। এছাড়া বলা হচ্ছে কি জমির দলিল বা ভাড়ার রসিদ বা ভাড়ার এগ্রিমেন্ট, ভাড়ার চুক্তি, ভাড়াটিয়ার চুক্তি, এটা যদি আপনার বা আপনার পূর্বপুরুষ সেখান থেকে ধর্মীয় কারণে নির্যাতিত হওয়ার সময়, পালিয়ে আসার সময়, বা আক্রমণের শিকার, ধর্মীয় কারণে আক্রমণের শিকার হয়ে পালিয়ে আসার সময় যদি ক্যারি করেন বা নিয়ে আসেন, সেগুলো সব, কারণ আপনারা জানেন ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে এই 3টি দেশ থেকে ভারতে প্রবেশ করেছেন এমন হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, জৈন, এদেরকেই নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে সিএএ আইনের মাধ্যমে। এছাড়া কি লাগছে? এছাড়া লাগছে আপনার পূর্বপুরুষ, আপনার দাদু, আপনার ঠাকুমা, আপনার বাবা, আপনার মা বা আপনার জ্যেষ্ঠ পিতামহ, প্রপিতামহ কেউ একজন বাংলাদেশ বা পাকিস্তান বা আফগানিস্তানের নাগরিক ছিলেন, সেই তার কোনো প্রমাণ, তার যে কোনো প্রমাণ এটা দিতে হবে, অথবা অন্য কোনো সরকারি নাগরিকত্বের ডকুমেন্টস ওই 3টি দেশের। এই যে 9টি পয়েন্ট, 9টি ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস থাকলে তবেই আপনি আবেদন করতে পারেন। আমরা পরবর্তী সময় আলোচনা করব যে এই ডকুমেন্টসগুলি একজন ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে আসা মানুষ তার শিকড় ছেড়ে, তার ঘরবাড়ি ছেড়ে, বা তার পরিবার পরিজন ছেড়ে, তার অর্থ, তার চাকরি, তার ব্যবসা সবকিছুকে ফেলে দিয়ে প্রাণ বাঁচাতে ভারতে প্রবেশ করা, এরকম মানুষের পক্ষে আদৌ কি তার সে দেশের পাসপোর্ট নিয়ে আসা সম্ভব? আদৌ কি সে এসে এফআরওতে রেজিস্টার করানো সম্ভব? তার জন্ম সার্টিফিকেট নিয়ে আসা সম্ভব? এডুকেশনাল কোয়ালিফিকেশন সে কি আদৌ ওই অবস্থায় যখন সে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে তখন তার পক্ষে নিয়ে আসা সম্ভব? আইডেন্টিটি কার্ড সেই বাংলাদেশ, পাকিস্তান অথবা আফগানিস্তানে তার পক্ষে কি নিয়ে আসা সম্ভব? জমির রসিদ, জমির কাগজপত্র, যে জমি ছেড়ে সে আসলে চলে আসছে, তার 70 বছর পরে হঠাৎ বা 50 বছর পরে হঠাৎ তার জমির কাগজের প্রয়োজন পড়বে, বাড়ির দলিলের প্রয়োজন পড়বে, কিংবা ভাড়ার রসিদের প্রয়োজন পড়বে, এটা ভেবে একজন ধর্মীয় কারণে আক্রান্ত মানুষের পালিয়ে আসার সময় সেটিকে কি নিয়ে আসার স্বাভাবিক? এই প্রশ্নগুলো অবশ্যই উঠেছে। এই প্রশ্নগুলোর এগুলো যে বহু মানুষের কাছে নেই সেটা সাধারণ মানুষ বলছেন। সাধারণ মানুষ এই জন্যই আতঙ্কিত, এই জন্যই বিভ্রান্ত যে এইগুলো না থাকলে কিন্তু তাতে আবেদন করা যাবে না। এখানে ওঠে দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিএএ রুলসে কোথায় লেখা আছে যে এই প্রমাণপত্রগুলি ছাড়া আবেদন করা যাবে না? আমি পাতা ধরে, সেকশন ধরে, সাবসেকশন ধরে আপনাকে বলবো। আপনারা চাইলে সিএএ রুলস ইন্টারনেট থেকে গুগলে সার্চ করলেই ডাউনলোড করতে পারবেন, আপনারা মিলিয়ে নেবেন। পেজ 3 অর্থাৎ সিএএ রুলসের
3 নম্বর পাতায় ক্লজ 2, 3 নম্বর পাতায় ক্লজ 2 সাব ক্লজ 3, অর্থাৎ সিএ রুলসের 3 নম্বর পাতায় ক্লজ 2 সাব ক্লজ 3, সেখানে একটি কথা লেখা আছে। সেখানে লেখা আছে এভরি অ্যাপ্লিকেশন শ্যাল বি অ্যাকম্পেনিড বাই শিডিউল 1 এ ডকুমেন্টস, অর্থাৎ প্রত্যেকটি অ্যাপ্লিকেশন শ্যাল বি অ্যাকম্পেনিড বাই মানে অবশ্যই আপনাকে প্রত্যেকটি আবেদনপত্রের সঙ্গে শিডিউল 1 এর ডকুমেন্টসটি দিতে হবে, তার মধ্যে একটি ডকুমেন্টস আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনার অপশান নেই। শ্যাল বি অ্যাকম্পেনিড এই শব্দটায় জোর দিচ্ছি এই কারণে, আপনার কাছে অপশান নেই, অর্থাৎ আপনি না থাকলে দেবেন, না থাকলে দেবেন, এমন অপশান কিন্তু নেই। কোথায় লেখা আছে? এই রুলসের সিএ রুলস 2024-এর পেজ 3 ক্লজ 2 সাবসেকশন 3 কি লেখা আছে? এভরি অ্যাপ্লিকেশন শুড বি অ্যাকম্পেনিড বাই বলে এই শিডিউল 1 এ ডকুমেন্টসের কথা লেখা আছে। অর্থাৎ এই যে কনফিউশন, আশা করি সেটা আর থাকছে না, যে ডকুমেন্টস ছাড়াই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমরা আলোচনা করলাম শিডিউল 1 এর কি কি ডকুমেন্টস লাগবে, আলোচনা করলাম সেগুলো আদৌ সেই মানুষদের কাছে, পালিয়ে আসা মানুষদের কাছে, গভীর রাতে নিজেদের প্রাণ বাঁচাতে ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে আসা মানুষদের কাছে থাকবে কিনা। আমরা এটাও আলোচনা করলাম যে এগুলি না থাকলে পরিষ্কারভাবে লেখা আছে এভরি অ্যাপ্লিকেশন শ্যাল বি অ্যাকম্পেনিড বাই এই 1 এর ডকুমেন্টস, সেটাও তাদের 1 এর ডকুমেন্টস না থাকলে তারা আবেদন করতে পারবেন না, বা আবেদন করলে তার আবেদনটি গ্রাহ্য হবে না। এবার আমরা আলোচনা করব 1B। আমি আগেই বলেছিলাম এগুলো মূলত ভারতীয় ডকুমেন্টস, এগুলো নিয়ে বিশেষ বলার কিছু নেই, এগুলো প্রায় সকল ভারতীয়র কাছেই আছে, তাই 1B-কে আমরা বিস্তারিত আলোচনা করছি না। আমরা চলে যাচ্ছি একেবারে 1C, যেখানে আমরা বলেছিলাম একটি ডিক্লারেশন দিতে হবে এফিডেভিট করে, সেলফ ডিক্লারেশন। সেই সেলফ ডিক্লারেশনে কি বলতে হচ্ছে? আদৌ কি বলতে হচ্ছে যে আমি ভারতের নাগরিক নই? এখানে কি বলতে হচ্ছে যে আমি অন্য দেশের নাগরিক? আমরা আলোচনা করব। সিএ রুলস ফ্রেম হওয়ার পর থেকেই আরও একটি আলোচনা চলে এসছে যে এর মাধ্যমে আবেদন করলেই নাকি তার নাগরিকত্ব চলে যাবে। এই নিয়ে প্রবল বিতর্ক হয়েছে যে নাগরিকত্ব চলে যাবে কিনা, না নাগরিকত্ব থাকবে, তার আধার কার্ড বাতিল হতে পারে কিনা, তার জমি বাড়ি বাতিল হতে পারে কিনা, তার ব্যাংকে গচ্ছিত অর্থ সরকার কেড়ে নিতে পারে কিনা, ইত্যাদি ইত্যাদি বিষয়। এই বিষয়গুলো যাবার আগে আমরা দেখব যে সত্যি তাকে কোথাও ঘোষণা করতে হচ্ছে কিনা একজন আবেদনকারীকে যে সে ভারতীয় নয়। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সিএ রুলসের 37 নম্বর পাতায় যে ফরম্যাটে ডিক্লারেশনটি দিতে হবে, যে ফরম্যাট এফিডেভিট করতে হবে, সেই ফরম্যাটটি দেওয়া আছে। সেই ফরম্যাটটি শুরু হচ্ছে যে শব্দগুলি দিয়ে, যে বাক্যগুলি দিয়ে, সেটি খুব গুরুত্বপূর্ণ। সেটি পড়লেই আমরা বুঝতে পারবো যে আদৌ আমরা অন্য যারা আবেদন করতে চাইছি বা যারা আপনারা আবেদন করতে চাইছেন তাদেরকে ঘোষণা করতে হবে কিনা যে তারা ভারতের নাগরিক নন। মনে রাখবেন ভারতে কিন্তু দ্বৈত নাগরিকত্ব নেই। কি লিখতে হবে? আবারও বলছি, সিএ রুলসের 37 নম্বর পাতায় যে ডিক্লারেশনটির ফরম্যাট দেওয়া আছে সেটি শুরু হচ্ছে এইভাবে, দ্যাট আই অ্যাম আফগান, পাকিস্তানি অর বাংলাদেশি ন্যাশনাল বিলঙ্গিং। আবার পড়ছি, 37 নম্বর পাতায় সিএ রুলসে লেখা আছে দ্যাট আই অ্যাম আফগান, পাকিস্তানি, বাংলাদেশি ন্যাশনাল বিলঙ্গিং। অর্থাৎ আপনি যে এফিডেভিটটি করছেন সেখানে বলছেন আমি একজন পাকিস্তানি, বাংলাদেশি অথবা আফগান নাগরিক। এটি হচ্ছে এই বিষয়টি নিয়েই বিতর্ক, যে এই ঘোষণা দেওয়ার পর আসলে আপনি স্বীকার করে নিলেন এফিডেভিটের মাধ্যমে আপনি ভারতের নাগরিক নন, আপনি হয় আফগান, নয় আপনি পাকিস্তান, নয় আপনি বাংলাদেশের নাগরিক। এবং এই ঘোষণার পরে আপনি আর ভারতীয় নাগরিক থাকছেন কি? থাকছেন না, আপনি সেই দেশের নাগরিক হিসাবে নিজেকে ঘোষণা করলেন। তাহলে এতদিন যে আপনি আধার কার্ডটি পেয়েছেন, যে ভোটার কার্ডটি পেয়েছেন, যা যা আপনি পেয়েছেন, যে ভোট দিয়ে আপনি সরকার নির্বাচিত করেছেন, যে সরকারি সুযোগ সুবিধাগুলো পেয়েছেন, সেগুলো আপনি একজন ভারতীয় বলেই পেয়েছেন। ভারতের ব্যাংকের অ্যাকাউন্টে আপনি অর্থ জমা করেছেন, আপনি ভারতীয় বলে ভারতে জমি কিনেছেন, বাড়ি বানিয়েছেন, সেই বাড়িতে থাকছেন হয়তো। এই সমস্ত কিছুই কি প্রশ্ন চিহ্নের সামনে চলে আসে না যখনই আপনি লিখছেন দ্যাট আই এম আফগান, পাকিস্তানি অর বাংলাদেশি ন্যাশনাল বিলঙ্গিংস? অর্থাৎ আপনি নিজেই ঘোষণা করে দিচ্ছেন আপনি একজন বাংলাদেশি অথবা অবৈধরূপে ভারতে ঢুকেছেন, আপনি একজন আফগানিস্তানি অবৈধরূপে ভারতে ঢুকেছেন, অথবা আপনি একজন পাকিস্তানি অবৈধরূপে ভারতে ঢুকেছেন। এই ছিল সিএএ আইন। এবং এই আইন কিন্তু ব্যাখ্যা করে পড়ার পর যেটা অনুভব করা যাচ্ছে সেটা হচ্ছে এই আইন
নাগরিকত্ব দেবার আইনের কথা বলা হলেও, নাগরিকত্ব দেবার কথা বলা হলেও আসলে ঘোষণার মাধ্যমে আপনার কাছ থেকে সেই ঘোষণা নিয়ে নেওয়া হচ্ছে যে আপনি ভারতের নাগরিক নন। তারপরে এই আইনের কোথাও লেখা নেই যে আপনাকে আবেদন করলেই আপনি নাগরিকত্ব পাবেন। প্রথমে আপনার আবেদন করার সঙ্গে যে ডকুমেন্টসগুলি আপনি দেবেন, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, আফগানিস্তানের হোক, সেখানে সেই ডকুমেন্টসগুলো পরীক্ষা করবে। কে পরীক্ষা করবে? আপনাকে একটি স্কুল সার্টিফিকেট দেওয়া হলে কে পরীক্ষা করেন? সেই স্কুলের হেডমাস্টার, অর্থাৎ বাংলাদেশ গভর্নমেন্ট পরীক্ষা করবে। কে পরীক্ষা করতে পাঠাবে? ভারতের গোয়েন্দারা পরীক্ষা করতে পাঠাবে। সেই পরীক্ষায় যদি আপনি পাশ না করেন, বাংলাদেশ গভর্নমেন্ট যদি বলেন না এমন কোনো ঘটনা ঘটেনি, বা বাংলাদেশ গভর্নমেন্ট যদি কোনো উত্তর না দেন, তাহলে আপনার ডকুমেন্টসের ভেরিফিকেশন, ডকুমেন্টসের বৈধতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। যদি ডকুমেন্টসের বৈধতা নিয়ে প্রশ্ন থেকে যায়, তাহলে আপনি নাগরিকত্ব নাও পেতে পারেন, এই সম্ভাবনা থাকছে। নাগরিকত্ব না পেলে কি হবে এই আইনে কোথাও বলা নেই, তাই আমরাও কোথাও বলতে পারবো না। যদি যারাই ভিডিও দেখছেন তাদের কাছে সিএ রুলসের মধ্যে কোথাও এই জিনিস নজরে পড়ে, কোথাও তারা দেখেন, কোথাও তারা প্রমাণ করতে পারেন যে এখানে ডকুমেন্টস ছাড়া নাগরিকত্ব পাওয়া যাবে বা নাগরিকত্ব আবেদন করলেই পাওয়া যাবে, এমন কথা সিএ আইন, সিএ রুলস 2024 কোথাও আছে, যেটি 11ই মার্চ প্রকাশ করা হয়েছে, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানান। আমরা যতটুকু পড়েছি পুঙ্খানুপুঙ্খ পড়েছি, লাইন বাই লাইন পড়েছি, আন্ডারলাইন করে পড়েছি, এমন কথা কোথাও লেখা নেই যে আপনি আবেদন করলেই নাগরিকত্ব পাবেন। অর্থাৎ নাগরিকত্ব পাবার কোনো নিশ্চয়তা নেই এবং আপনাকে বাংলাদেশের ডকুমেন্টসগুলো থাকতে হবে। যদি বন্যায় আপনার ডকুমেন্টস হারিয়ে গিয়ে থাকে, যদি কারোর কাছে থেকেও থাকে সেখানকার একটি জমির দলিল, সেটা যদি বন্যায় হারিয়ে গিয়ে থাকে, সেটা যদি আগুনে পুড়ে গিয়ে থাকে, বা সেটা যদি মিসপ্লেস হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এই আইন অনুযায়ী আবেদন করতে পারবেন না। পরবর্তী সময় আমরা আবার এই বিষয়ে আলোচনায় আসব। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, কোনো বক্তব্য থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, যদি আপনারা সিএ রুলস তুলে, অবশ্যই শুধুমাত্র না পড়ে দেবেন না, আমরা অনুরোধ করছি আপনারা পিডিএফটি ডাউনলোড করে পড়ে সেখান থেকে যদি কোথাও মনে হয় আমরা ভুল বলছি, অবশ্যই কমেন্টে লিখে জানান। না পড়ে শুধুমাত্র গালাগালি দেবার জন্য, শুধুমাত্র বিরোধিতা করার জন্য অন্ধভাবে বিরোধিতা করবেন না। আইনটি পড়ুন, দরকার হলে বারে বারে পড়ুন, দরকার হলে ব্যাখ্যা করার চেষ্টা করুন, অন্য কারোর সাহায্য নিন, কিন্তু আইনটি অবশ্যই পড়ে তারপর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বক্তব্য থাকে নিচে লিখে জানান। এছাড়া এ বিষয়ে যদি আপনারা অন্য কিছু জানতে চান, আপনাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। ভালো থাকবেন, নমস্কার।